again. It's a rich thing. জয় হিন্দ বন্ধুরা, আমি প্রিয়ম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগে। একটা নতুন জার্নি শুরু করতে চলেছি, একটা নতুন ট্রাভেল সিরিজ শুরু হচ্ছে। এখন আমি কারেন্টলি দাঁড়িয়ে রয়েছি মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে। কলকাতা থেকে এয়ার এশিয়ার ফ্লাইট ধরে রাত্রিবেলায় এয়ার এশিয়ার ফ্লাইট ছিল। সবথেকে সস্তা ফ্লাইট এয়ার এশিয়াই একমাত্র চালায় কলকাতা থেকে কুয়ালালামপুর আসার জন্য। কিছু কিছু জিনিস আপনাদের জানিয়ে রাখি, যারা প্রথমবার মালয়েশিয়া আসছেন তাদের জন্য এটা হয়তো অনেকটা তথ্যটা কাজে লাগবে। প্রথম কথা, আপনারা সবাই জানেন যে মালয়েশিয়া এখন ভিসা ফ্রি, ভিসা লাগছে না। ইমিগ্রেশন, কলকাতা ইমিগ্রেশন কিছুই জিজ্ঞেস করেনি আমাদেরকে, শুধু কতদিনের জন্য যাচ্ছে এইটুকু জানতে চেয়েছে। যদিও আমাদের মালয়েশিয়ার পরে ভিয়েতনাম এবং থাইল্যান্ড প্ল্যান আছে, তো বাট আমাদের টিকিট দেখতে চায়নি কলকাতা ইমিগ্রেশন। যারা এয়ার এশিয়ার সস্তা ফ্লাইটের টিকিট বুক করে মালয়েশিয়া আসবেন বলে প্ল্যান করছেন, এই তথ্যটা তাদের জন্য। যখন টিকিট বুক করবেন তখন কিন্তু একবার দেখে নেবেন যে এয়ার এশিয়ার যে সস্তা টিকিটের মানে সস্তা ফ্লাইটের যে টিকিট আছে সেটাতে কিন্তু চেক ইন ব্যাগেজ ইনক্লুডেড থাকে না। চেক ইন ব্যাগেজ কিন্তু আপনাকে আলাদা করে পারচেস করতে হবে। যাই হোক, আমাদের সমস্ত কিছুই আমরা পারচেস করে নিয়েছিলাম চেক ইন ব্যাগেজ। এখানে চলে এসেছি কুয়ালালামপুর এয়ারপোর্টে। এবং আরও একটা তথ্য দিয়ে রাখি, ভিসা ফ্রি, এটা ঠিক কথা, ফ্রি ভিসা আছে, কিন্তু আপনাকে ইন্ডিয়ান ইমিগ্রেশনও বলবে এবং যে এয়ারলাইন দিয়ে আসছেন আপনি সেই এয়ারলাইনের কাউন্টার থেকেও বলবে এখানে একটা অ্যারাইভাল কার্ড হয়, সেটা এখানে এসেও ভরতে পারেন, অথবা আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে বা ইন্ডিয়া থেকেও ভরে আসা যায় কিন্তু। তো ওই অ্যারাইভাল কার্ডটা কিন্তু মাস্ট অনলাইন ভরা যায়। লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপাতত এখন এখানে এটিএম থেকে কিছু মানি উইথড্র করবো, কারণ আমরা দুদিনই রয়েছি কুয়ালালামপুরে। এটিএম থেকে কিছু মানি উইথড্র করবো, দেন লাগেজ বেল্টের কাছে আমি ঘুরছি। এখানকার ইমিগ্রেশনও খুব মানে ইজি ছিল, কোনো প্রশ্ন নেই, কোনো কিছু করেনি। জাস্ট আসলো, জিজ্ঞেস করলো যে হলিডে, হ্যাঁ হলিডে বললো, গো। প্যাকেজ কালেক্ট করে এবার এখানে এটিএম থেকে টাকা উইথড্র করবো। আমি বেসিক্যালি মালয়েশিয়ান রিঙ্গিত, যেটা মালয়েশিয়ার কারেন্সি, সেটা আমি নিয়ে আসিনি। এবং আপনাদের জানিয়ে রাখি যে এক মালয়েশিয়ান রিঙ্গিত সমান আমাদের কিন্তু অলমোস্ট 20 টাকা কনভার্সন ফিজ নিয়ে। তো অনেক এটিএম এখানে আছে। ইমিগ্রেশন পার করি আমি এখন ব্যাগেজ এখানে দাঁড়িয়ে রয়েছি। এরপরে আমরা আজকেই এখান থেকে যাব কিন্তু হচ্ছে লাঙ্কাউই ফ্লাইটে করেই আমরা এখান থেকে যাচ্ছি। সেই জার্নিও আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। সামনে এরিয়াটা দেখছেন, এটা কিন্তু হলো ইমিগ্রেশন এরিয়া। তো আমরা এসেছি টার্মিনাল 2-তে। এখান থেকে বেসিক্যালি এয়ার এশিয়ার সমস্ত ফ্লাইট অপারেট করে। এইগুলো ব্যাগেজ ক্লেম রয়েছে। এখানে ট্রেন স্টেশনও আছে, মানে যারা কুয়ালালামপুর টার্মিনাল 2-তে নামবে, টার্মিনাল 2 থেকে সিটিতে যাওয়ার জন্য বা টার্মিনাল 2 থেকে টার্মিনাল 1 যাওয়ার জন্য ট্রেন স্টেশনও কিন্তু আছে। সেই ব্যবস্থাটাও দেখবো। আমাদের নেক্সট ফ্লাইট লাঙ্কাউইর জন্য হচ্ছে দুপুরবেলা 1:30টার সময়। এখন তো আমাদের হাতে অনেক টাইম। কারেন্সি এক্সচেঞ্জও এখানে রয়েছে এবং ফার্স্টে এটিএম থেকে কিছু টাকা তুলতে হবে। ইমিগ্রেশন কমপ্লিট করে ব্যাগ নিয়ে কালেক্ট করে তারপর কাস্টমস থেকে বেরিয়ে এখন আমি বসেছি একটা 7-Eleven-এ। যে বিষয়টা জানানো জরুরি, বিদেশে আসলেই সবার আগে যেটা অনেকের কাছে নেসেসিটি বা জরুরি যেটা, সেটা হলো সিম কার্ড, মানে ইন্টারনেটের জন্য মোবাইল সিম কার্ড। এখানে এয়ারপোর্টের ভেতরে অনেক জায়গায় সিম কার্ড বিক্রি হচ্ছে। দাম মোটামুটি দেখলাম যে ওই 25 রিঙ্গিত, 35 রিঙ্গিত এরকম বিভিন্ন প্ল্যান আছে। তো 25 রিঙ্গিত মানে অলমোস্ট আমাদের 500 টাকা কিন্তু। আর তার সঙ্গে 20 জিবি কি 25 জিবি হয়তো ইন্টারনেট দিচ্ছে। তো যাদের সিম কার্ড লাগবে তারা নিতে পারেন। আমরা এখানে বেসিক্যালি 3 দিন থাকবো, তো তাই জন্য আমাদের সিম কার্ড লাগবে না, কারণ সমস্ত জায়গাতেই মোটামুটি কিন্তু পাবলিক ওয়াইফাই আছে, এয়ারপোর্টের ভেতরেও আছে। এই এয়ারপোর্টটা অনেকগুলো লেভেল আছে, মানে অনেকগুলো তলা আছে। আমরা কাস্টমস পার করে যখন বাইরে আসলাম, একটা সামনে একটা বড় শপিং মল আছে। এই শপিং মলটা
ঢুকতেই কিন্তু একদম শেষের দিকে রয়েছে হচ্ছে একটা 7-Eleven এবং ফ্যামিলি মার্ট। 7-Eleven এবং ফ্যামিলি মার্ট কি এটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যাতে সবার কাজে লাগে। এটা খুব যারা বাজেট ট্রিপ করবেন বা সস্তায় খেতে চাইবেন তাদের জন্য এই 7-Eleven ফ্যামিলি মার্ট এগুলো খুব কাজের জিনিস এক একটা। আর দ্বিতীয় জিনিস যেটা আমরা যেমন প্ল্যান করেছিলাম, আমাদের নেক্সট ফ্লাইট হচ্ছে কিন্তু এটা টার্মিনাল 2 টার্মিনাল 1 থেকে। এখান থেকে টার্মিনাল 1 অবধি ট্রেন যায়, ট্রেনের ভাড়া কিন্তু হচ্ছে অলমোস্ট 2 রিঙ্গিত কি 3 রিঙ্গিত, মানে আমাদের 40 কি 60 টাকা একটাই স্টেশন। এছাড়া বিকল্প অপশান কিন্তু এখানে আছে, আমি দেখলাম, আমরা ওইভাবেই যাব। সেটা বিকল্প অপশানটা হলো এখানে কিন্তু ফ্রি শ্যাটেল বাস চলে টার্মিনাল 1-এর জন্য, টার্মিনাল 2 থেকে টার্মিনাল 1 যাওয়ার জন্য, এবং সেম টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2-তে আসার জন্য। আমরা টার্মিনাল 2 থেকে 1-এ যাবো এখন শ্যাটেল ফ্রি শ্যাটেল বাস ধরে। এছাড়া একটু আপনাদেরকে এবার দেখাই যে 7-Eleven শপটা কী হয় বেসিক্যালি। তো এই আমি রয়েছি 7-Eleven শপে। এখানে বিভিন্ন রকমের খাবার রয়েছে দেখতে পাচ্ছেন, আর এখানে এগুলো সব বেভারেজের কাউন্টার, কোল্ড বেভারেজ কাউন্টার। এখানে আইসক্রিম আছে, ইয়োগার্ট আছে, এছাড়া এই যে কোল্ড কফি, বিভিন্ন টাইপের ভ্যারাইটিওয়ালা কোল্ড কফি রয়েছে, জুস রয়েছে, জলের বোতল রয়েছে। এবং দাম কিন্তু আমি যদি বলি, এই ছোটো জলের বোতলের দাম কিন্তু হচ্ছে 2 রিঙ্গিত, এটাই 1 লিটার নিলে কিন্তু দাম হচ্ছে 3 রিঙ্গিত, মানে 60 টাকা। তো মালয়েশিয়া কিন্তু খুব একটা সস্তা কান্ট্রি আমি একদম বলবো না, মোটামুটি ঠিক আছে, চলে যায়। মানে সিঙ্গাপুর বা হংকং ওই টাইপের অতটাও এক্সপেন্সিভ কান্ট্রি নয়। যেমন জুসের দাম এখানে দেখছি 4 রিঙ্গিত, মানে 80 টাকা আমাদের কারেন্সি অনুযায়ী। সঙ্গে এখানে চিপসের বিভিন্ন রকম ভ্যারাইটি রয়েছে। এখানে বড় জলের বোতল আছে। আর এখানে হচ্ছে রেডি টু ইট নুডল, এগুলো মানে আমাদের যেরকম আমরা ম্যাগি খাই, কাপ ম্যাগি, তো সেরকমই রেডি টু ইট নুডল এইগুলো। এছাড়া ডেলি নেসেসিটির সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে পেয়ে যাবেন। সঙ্গে আর একটা জিনিস যেটা আছে, এদিকে কিন্তু আইসক্রিমেরও অনেক কাউন্টার আছে, এবং এখান থেকে নিয়ে এইরকম বসার জায়গা আছে, বা ওই সাইডে চেয়ারও আছে বসার জন্য, বসেও কিন্তু খেতে পারেন। সঙ্গে এখানে ডোনাট ফোনাটও অনেক কিছু রয়েছে, এখানে স্যান্ডউইচ রয়েছে অনেক। আর এছাড়া যেটা দেখানোর যে এরকম সসেজেরও অনেক প্যাকেট আছে, 4 রিঙ্গিত করে এগুলোর দাম। এরকম রেডি টু ইট খাবার কিন্তু এখানে পাওয়া যায়। এই যেমন এটা নাম হলো নাসি গোরেং ব্লেন্ডো, মানে নাসি গোরেং মিন্স ফ্রাইড রাইস এক রকমের। এরকম প্যাকেট থাকে, ঠিক আছে, এরকম প্যাকেট থাকে। এর দাম হচ্ছে 4 রিঙ্গিত, মানে 80 টাকা। ওপরে দেখতে পাচ্ছেন স্যান্ডউইচ রয়েছে কিছু, নিচে জলের বোতল রয়েছে। এই প্যাকেট থেকে নিয়ে আপনাকে ওখানে পে করতে হবে। পে করে দিলে দেন এইটা হচ্ছে পেমেন্টের কাউন্টার। এখানে সমস্ত কিছুই পাওয়া যায়। এখান থেকে জুসও আছে। এখান থেকে পে করে এখানে কিন্তু হট ওয়াটারেরও ব্যবস্থা আছে। এরকম কাপ নুডল নিলে হট ওয়াটার দিয়ে কিন্তু আপনারা রেডি করে খেতে পারেন, বা মাইক্রোওয়েভ রয়েছে, যেগুলো দেখালাম রেডি টু ইট খাবার যেগুলো রয়েছে ওগুলো কিন্তু মাইক্রোওয়েভে নিজে নিয়ে, সেলফ সার্ভিস টোটালটাই নিজে নিয়ে গরম করে কিন্তু খেতে পারবেন। কাউন্টারে পে করে দিতে হবে শুধু। আমরা এখানে বসেছিলাম, আমরা একটা ম্যাগি, ওই রেডি টু ইট ম্যাগি একটা খেয়েছি, সঙ্গে একটা জলের বোতল নিয়েছিলাম, 2টো কফি নিয়েছিলাম। আমাদের দিতে হলো 13 রিঙ্গিত। এরকম বসার জায়গাও আছে। আর এটা হলো আউটসাইডটা। এখান থেকে যদি প্রাইভেট গাড়িতে যেতে চান আপনারা, তো এখান থেকে যেতে পারেন, বা এই যে অথরাইজড এয়ারপোর্ট ট্যাক্সি কাউন্টারও এখানে রয়েছে। আমাদের যেমন উবের বা ওলা চলে, এখানে কিন্তু সাউথ ইস্ট এশিয়ান ম্যাক্সিমাম কান্ট্রিতে কিন্তু চলে হচ্ছে গ্র্যাব থেকে আপনারা ক্যাব বুক করতে পারেন, বাইক বুক করতে পারেন, এবং তাছাড়া কিন্তু ফুড ডেলিভারিও কিন্তু গ্র্যাব থেকে হয়। ইন্ডিয়া বা থাইল্যান্ডে আসলে, ভিয়েতনামের কথা আমি জানি না, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোতে আসলে কিন্তু অ্যাডাপ্টার, আপনাদের মোবাইল চার্জার কিন্তু এখানে ঠিকঠাক করে চার্জ দেওয়া যাবে না, কারণ এখানে কিন্তু প্লাগ হচ্ছে এরকম ইউনিভার্সাল অ্যাডাপ্টার। ইন্ডিয়াতে কিনতে পাওয়া যায়, বেটার কিন্তু হচ্ছে এগুলো কিনে নিয়ে আসা, কারণ এখানে আসলে কিন্তু কিনতে পারেন এখান থেকে, বাট দাম একটু বেশি লাগবে। আমরা কিন্তু এসেছিলাম এই দিক থেকে, সামনে দিয়ে এয়ারপোর্টের এক্সিট এই জায়গাটাতে, এবং এক্সিট যেখানে আছে ওইখানেই কিন্তু ট্রাভেল হেল্প ডেস্ক রয়েছে। ওখানে আপনাদের কোনো কোয়ারি থাকলে জিজ্ঞেস করতে পারেন, ওরা প্রপারলি গাইড করে দেয়। আর এখানে লেখাও রয়েছে, আমরা এখন রয়েছি লেভেল 2-তে, আমরা যাব লেভেল 1-এ। লেভেল 3-তেও ট্রেনের ব্যবস্থা রয়েছে কিন্তু লেভেল 3-তে। এবং দেখতে পাচ্ছেন এটা একটা শপিং মল, বড় একটা শপিং মল। এখানে এটিএম রয়েছে, কারেন্সি এক্সচেঞ্জও রয়েছে। এটিএমের ব্যাপারে জানিয়ে দিই, আমি এটিএম থেকে এখান থেকে 200 রিঙ্গিত উইথড্র করলাম। আমার চার্জ কাটলো হচ্ছে কিন্তু, মানে পার রিঙ্গিত আমার পড়লো 21
টাকা করে, মানে আমার 4200 টাকা কেটেছে এবং 15 রিঙ্গিত হলো আমার ব্যাংক চার্জ নিয়েছে। আমি SBI গ্লোবাল কার্ড ইউজ করি, তো 15 রিঙ্গিত ব্যাংক চার্জ, 200 রিঙ্গিত তুলেছি। টোটাল আমার খরচা পড়েছে কিন্তু 4400 টাকা মতো। 3 দিন থাকবো এবং একদিনের হোটেল বুকিং তো আমি পে করেই এসেছি। আজকে কিন্তু আমরা যাচ্ছি লাঙ্কাউইতে, এখান থেকে ডোমেস্টিক ফ্লাইট ধরে, ফেরিতেও যাওয়া যায়, আমরা ফ্লাইটে চলে যাচ্ছি। ফ্লাইটে গেলে বেনিফিটটা হচ্ছে যে এখানে টাইমটা অনেকটা কম লাগে, জাস্ট আধা ঘন্টা কি 40 মিনিটেরই ফ্লাইট এটা। এখন যাই টার্মিনাল 1-এ যাই, দেন টার্মিনাল 1-এও গিয়ে আবার নতুন ফ্লাইটে চেক ইন করতে হবে। আপনাদেরকে যেরকমটা জানালাম, এই যে দেখুন এখানে কিন্তু পুরো ডিটেল দেওয়া রয়েছে। লেভেল 2-তে আমরা রয়েছি, লেভেল 1-এ হচ্ছে এই যে লেখা রয়েছে ফ্রি শাটল বাস টু KLIA টার্মিনাল 1। স্কেলেটারে করে আমরা কিন্তু নেমে আসলাম নিচে, এখানে দেওয়াই আছে ফ্রি শাটল বাস টু KLIA টার্মিনাল। আর এছাড়া এইখানে কিন্তু গ্র্যাবের যে পিক আপ পয়েন্ট সেটাও কিন্তু এই জায়গাটাতেই। যারা টার্মিনাল 2 থেকে শহরের দিকে যেতে চাইবেন, এখানে কিন্তু এরকম টিকিট ভেন্ডিং মেশিন রয়েছে, নিজেরাই টিকিট পারচেস করতে পারেন ক্যাশ দিয়ে অথবা কার্ড দিয়ে। আর আমরা ফ্রিটাতে যাব শাটল বাসে, ওটা আগে। সামনে কার রেন্টালেরও অনেক কোম্পানি রয়েছে, অফলাইন টিকিটও হচ্ছে, মানে কাউন্টার থেকেও টিকিট করতে পারেন। টার্মিনাল 1-এ চলে আসলাম, এই বাসটা করে আমরা আসলাম ফ্রি শাটল বাসটাতে। এখানে আমরা ডোমেস্টিক ফ্লাইট নেব, ডোমেস্টিক ফ্লাইট আগে আছে। টাইম সময় লাগলো কিন্তু আমাদের অলমোস্ট আধা ঘন্টা 25 মিনিট মতো সময় লাগলো, মাঝখানে একটা স্টপে বাস 5 মিনিট দাঁড়ায়, টোটাল 25 মিনিট সময় লাগলো। এবং ডিস্টেন্সটা কিন্তু যথেষ্ট, মানে খুব একটা সামনে নয়, প্রায় 4-5 কি 5-6 কিলোমিটারের মতো কিন্তু ডিস্টেন্স এখানে। বাতিক এয়ারের ফ্লাইটে করে এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে লাঙ্কাউইতে। ফ্লাইটের টিকিটের খরচা পড়েছে আমার একজনের 2500 টাকা করে, এবং আমি 3-4 দিন আগেই কেটেছিলাম। বাট এটা যদি কিছুদিন আগেও কাটেন তাহলে কিন্তু 2000-এর মধ্যে টিকিট পাওয়া যায় ইকোনমিতে। আর আমরা যেটা গেছিলাম টার্মিনাল 1, টার্মিনাল 1 বেসিক্যালি লো কস্ট এয়ারলাইন এয়ার এশিয়া অপারেট করে টার্মিনাল 1 থেকে। এখানে কিন্তু সমস্ত মানে ভালো এয়ারলাইনগুলো লাইক মালয়েশিয়ান এয়ারলাইন্স বা বিভিন্ন মানে বিদেশি যে ক্যারিয়ারগুলো হয় মালয়েশিয়ার জন্য, যেগুলো বিদেশি আর কি, সেগুলো কিন্তু এই টার্মিনাল থেকেই অপারেট করে। এবং এই টার্মিনালটা কিন্তু বেশ সুন্দর, দেখতে পাচ্ছেন। So guys, welcome to Langkawi Island, Malaysia. কুয়ালালামপুর থেকে ঠিক আমাদের 50 মিনিট লাগলো কিন্তু এই লাঙ্কাউইতে পৌঁছতে। এই হচ্ছে লাঙ্কাউই এয়ারপোর্ট। আমরা আসলাম এই ফ্লাইটটাতে, বাতিক এয়ারের ফ্লাইট। লাঙ্কাউই এয়ারপোর্টের বাইরে এসে একটা খুব সুন্দর জিনিস দেখলাম। এখান থেকে হোটেলে যাব বলে এখানে বেসিক্যালি বাস ফাস কিছু চলে না, শুধুমাত্র এই গ্র্যাব ট্যাক্সি চলে আর স্কুটি রেন্ট করে ঘোরা যায়। আমি এখানকার লোকাল নাম্বার নিইনি, আমি ঠিক কনফার্ম ছিলাম না যে গ্র্যাব বুক হবে কিনা। অ্যাপ ডাউনলোড করা ছিল, তো দেখলাম যে ইন্টারনেট ওয়াইফাইতে কানেক্ট করলাম, এয়ারপোর্ট ওয়াইফাইতে। আমরা কিন্তু গ্র্যাব ট্যাক্সি বুক করে নিয়েছি। এই যে লাল রঙের এই ট্যাক্সিটা এসে গেছে, এটাতে করে এখন যাব আমাদের হোটেলের দিকে। আচ্ছা, লাঙ্কাউইতে এসে এয়ারপোর্ট থেকে গ্র্যাব নিয়ে কিন্তু আমরা হোটেলে চলে এসেছি। পেছনে যেটা দেখছেন এটা আমাদের হোটেল। 60 রিঙ্গিত নিয়েছে, মানে 1200 টাকা। এখন এখান থেকে যাবো স্কাই ব্রিজ। স্কাই ব্রিজ এখান থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। যে গ্র্যাবে এসেছিলাম ওই গ্র্যাবওয়ালাই বললো যে ঠিক আছে চলো আমি ছেড়ে দিচ্ছি, গ্র্যাবে যেটা রেট দেখে সেটাই পে করে দাও। বললাম ঠিক, আমারও তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ সন্ধ্যাও হচ্ছে, হাতে টাইমও কম আছে। তো আমরা রয়েছি পেন্টাই চেনাং এরিয়া, এটাই সব থেকে হ্যাপেনিং এরিয়া পুরো লাঙ্কাউইর মধ্যে। সামনেই চেনাং বিচ আছে, ফেমাস চেনাং বিচ। আর এখন আপাতত যাব স্কাই ব্রিজের দিকে। ড্রাইভ আমাদের নামিয়ে দিল কিন্তু এই পার্কিংয়ে। আমরা গেছিলাম হয়তো, ও বলেছিল, যিনি ছিলেন ড্রাইভার বলেছিলেন 12 রিঙ্গিত চার্জ করবেন, তো নিজে বললেন 10 রিঙ্গিত দাও। জানি না এত ভালো ভিআইপি ট্রিটমেন্ট পেলাম কিভাবে এখানে। আপাতত এইটা এই যে ওরিয়েন্টাল ভিলেজেরই থেকেই আর কি কেবিল কারটা চালু হয়। এবং এই কেবিল কারটা আরও ফেমাস হচ্ছে আর একটা রিজনে, যারা ডন 2 সিনেমা দেখেছেন,
তারা কিন্তু মানে রিলেট করতে পারবেন অনেকটা। এই কেবল কার এবং এই স্কাই ব্রিজটাও কিন্তু ওই সিনেমাটাতে দেখানো হয়েছিল। এই আমরা আসলাম কিন্তু এবারে স্কাই ক্যাবের টিকিট কাটতে। টোটাল টিকিটটা কাটলাম। এখানে অ্যাকচুয়ালি 6টা অবধি সমস্ত কিছু খোলা থাকে। এই যে দেখছেন সামনে এটা টিকিট অফিস। টিকিট নিল আমাদের পার হেড 89 রিঙ্গিত করে। তার মধ্যে স্কাই ক্যাব মানে রোপওয়েতে আসা যাওয়া এবং তাছাড়া হচ্ছে স্কাই ব্রিজ এটাও ইনক্লুডেড, সঙ্গে স্কাই ডোমটাও ইনক্লুডেড। জানি না এটা কি আছে, 4D কোনো শো হয় এখানে। আর এই যে এখানে লেখাই রয়েছে স্কাই রেক্স, স্কাই ডোম আর 3D আর্ট মিউজিয়াম। তো এইগুলো এর মধ্যে কিন্তু ইনক্লুডেড আছে। তো আপাতত দৌড়ে দৌড়ে আমরা এখন যাচ্ছি, 5টা বাজে যায়, দৌড়ে যাচ্ছি আপাতত স্কাই ক্যাব আর ওই স্কাই ব্রিজটা দেখার জন্য। এই হলো কিন্তু সেই রোপওয়ে। বাবা যথেষ্ট জোরে যাচ্ছে এবং দেখুন একদম পাহাড়ের পুরো ওই টপে কিন্তু এই রোপওয়েটা উঠছে। আচ্ছা, এই আমাদের গন্ডোলা কিন্তু চলে এসেছে। গো ঢোকো। আর মোটামুটি এখন শেষের দিক বলে কিন্তু খালি। এই যে দেখে নিন টাইমিংটা, অপারেশনাল টাইম 9:30 থেকে 6টা, আর হলিডে দিনকে সকাল 9টা থেকে কিন্তু সন্ধ্যে 7টা। এটা কিন্তু অনেক উঁচু অবধি কিন্তু এই গন্ডোলাটা যায়। গুলমার্গেও গন্ডোলা চড়েছি, লাঙ্কাউইতে এসেও গন্ডোলা চড়ছি। গুলমার্গের গন্ডোলাটা অন্যরকম, বাট এটা কিন্তু একদম টপ অবধি যাচ্ছে এবং ওপরেও কিন্তু এই দিক থেকে এইদিকে ওখানেও কিন্তু দেখছি গন্ডোলা চলছে। লাঙ্কাউই এই কারণেই আমি এসেছিলাম যে লাঙ্কাউইতে দেখার এত সুন্দর জায়গা আছে না। কনক্রিটের জঙ্গল তো আমি অনেক দেখেছি, কুয়ালালামপুর অ্যাকচুয়ালি কনক্রিটের জঙ্গল। লাঙ্কাউইতে দেখার না অনেক জায়গা আছে, মানে এরকম লাশ গ্রিন জঙ্গল, তার পাশে অসাধারণ সমুদ্র। যত উপরে উঠবো না ভিউটা ঠিক তত ভালো হতে থাকবে আরো। আমরা মোটামুটি মাঝ রাস্তায় উঠলাম। এবার একটু এখান থেকে দৃশ্যটা দেখাই। দূরে দেখুন এই সবুজ জঙ্গলের মধ্যে দূরে একটা ঝর্ণা, বেশ সুন্দর লাগছে দেখতে। আর যদি আমি পেছন দিকটায় দেখাই, এই যে আমরা কিন্তু উঠে আসলাম এখান থেকে। কাজটা যদিও খুব খারাপ অবস্থা কাজটার। আমরা উঠলাম এখান থেকে, এই যে গন্ডোলাগুলো যেখানে নিচে যাচ্ছে, পেছনটা দেখুন পুরো সমুদ্র কিন্তু এই ভিউটার জন্য। আর এই শুধুমাত্র এই স্কাই ব্রিজ আর স্কাই ক্যাব এই দুটোতে যাওয়ার জন্যই কিন্তু আমি মেনলি লাঙ্কাউই এসেছিলাম। আর এছাড়া আরো 2-4টে ঘোরার জায়গা আছে, বাট এইটা কিন্তু মাস্ট ডু অ্যাক্টিভিটি আর মেন অ্যাট্রাকশন লাঙ্কাউই। সঙ্গে তো চেনাং বিচ আছে, চেনাং বিচে আমরা তো থাকছি অলরেডি। ভাবছিলাম যে 1800 টাকা চলে যাচ্ছে, 1800 টাকা দিচ্ছি তো গন্ডোলা তো অনেক জায়গায় চড়েছি, রোপওয়ে অনেক জায়গায় চলেছি, ব্যাপারটা কি ওর্থ হবে? এখন দেখছি মাঝামাঝি পয়েন্টে এসে গেছি। এখন দেখছি ওর্থ তো ঠিক আছে, মানে একটা অসাধারণ অভিজ্ঞতা। এই স্টেজটার পর থেকে রোপওয়েটা কিন্তু জাস্ট অলমোস্ট 90 ডিগ্রিতে ওপরে উঠছে। আর পেছনটা তো দেখতেই পাচ্ছেন পুরো সমুদ্র ওই দিকটা। নিচে কিন্তু দেখুন আমরা কোথা থেকে এসে একটা টাওয়ার আরো নিচ থেকে আমরা এসেছি। যদি কেউ মালয়েশিয়া ঘুরতে এসে লাঙ্কাউই না আসেন, এইটা যদি এক্সপিরিয়েন্স না করেন, তাহলে মালয়েশিয়া ভ্রমণ কিন্তু আধুরা থেকে যাবে, এটা মানতেই হবে। দেখুন ওই মাথায় জাস্ট এখান থেকে না পুরো 90 ডিগ্রিতে অলমোস্ট গন্ডোলাটা কিন্তু উঠছে। ওপরেই ওই স্কাই ব্রিজটা আছে, 5:30টার সময় যদিও বন্ধ হয়, এটা একটা খুব চাপের ব্যাপার আমাদের। বাট এটা জাস্ট মানে অসাধারণ। তা উইক হার্টেড তারা কিন্তু এই গন্ডোলাতে আসবেন না। আর যাদের হাইটের ভয় আছে, মানে হাইটের ফোবিয়া আছে, তারা তো একদমই উঠবেন না এই গন্ডোলাতে। মানে এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য কি বলবো সব থেকে ভয়ঙ্কর কেবল কারের মধ্যে কিন্তু এটা একটা। মানে জাস্ট দেখুন ওইখানে পাহাড়ের মাথায় উঠছে এবং আমরা এসছি ওই জায়গা থেকে, মানে অলমোস্ট বলা চলে 90 ডিগ্রিতেই কিন্তু মানে কেবল কারটা এখন ওপরে উঠছে। আর পেছনের এই ভিউটা, বাপরে এই রাইডটা মনে থাকবে অনেক জায়গায় না। মানে এই কেবল কার রাইড করেছি, বাট এটা আলাদাই কিছু ছিল। আর ওইটা হচ্ছে একদম টপ পয়েন্ট, ওখানেও যাওয়া যায়। টিকিটের মধ্যে কিন্তু পুরো কম্বো প্যাকেজ, মানে সমস্ত কিছু ইনক্লুডেড। এই গ্লাইডটাও ইনক্লুডেড, বাট ওই গ্লাইডে যাওয়ার মতো সাহস আমার তো অ্যাটলিস্ট নেই। ঠিক আছে, এইবারে একটু দেখাই। এখান থেকে তো ভালো দেখানো যাবে যে রোপওয়েটা কীভাবে আসছে। সামনে এই যে দেখছেন বিচ, ওই নিচের যে টাওয়ারটা একদম ওই জায়গাটা, ওখান থেকে কিন্তু রোপওয়েটা উঠছে। এই দেখুন একটা রোপওয়ে যাচ্ছে, মানে এটা অলমোস্ট 90 ডিগ্রি বলা চলে। কিন্তু
আমরা উঠেছিলাম মানে নেমেছিলাম কিন্তু মিডল পয়েন্টে। মিডল পয়েন্টটাতে নামলে কিন্তু এই স্কাই ওয়াকটা এবং ওই যে ওই লাইটটা আছে এইটা দেখা যায়। এখান থেকে আমরা যাচ্ছি আরো উপরে যাচ্ছি হচ্ছে স্কাই ব্রিজটা দেখতে। আচ্ছা, আমরা কিন্তু ওই দিক থেকে এই যে এই মেট্রো স্টেশনটা থেকে কিন্তু এবার উপরে আসলাম। এই জায়গাটা মানে সত্যি এবার এখন আমারও একটু ভয় লাগছে, কিন্তু শুধু ভিউগুলোর জন্য ভয়টা কেটে যাচ্ছে। আর এই যে এটা হলো কিন্তু ফেমাস সেই স্কাই ব্রিজ। ওয়াও, স্কাই ব্রিজটা দেখুন। এখানে যদি একটা ড্রোনটা নিয়ে এসেছি, কিন্তু এখানে ড্রোন বললো ওড়ানো যাবে না। ড্রোন শট যদি এখানে নেওয়া যেত না, জাস্ট ফাটাফাটি। বাবরে, কোথা থেকে এসেছি, নিচের দিকটা তাকালে কিন্তু এখন নিজেরই ভয় লাগছে মোটামুটি। এবার এসে পৌঁছলাম কিন্তু এই যে টপ যে একদম মানে রোপওয়ের স্টেশনটা রয়েছে, কেবল কার স্টেশন। এখান থেকে কিন্তু ট্রেনে করেও একটা স্পেশাল ট্রেন আছে, তার জন্য পে করতে হয় এক্সট্রা। ট্রেনে করেও কিন্তু এই স্কাই ব্রিজটাতে যাওয়া যায়। ওই যে সামনে যে দাঁড়িয়ে রয়েছে, এই যে দেখাই এই ট্রেনটা, এটাতে করে নিচে যাওয়া যায় স্কাই ব্রিজে, তার জন্য এক্সট্রা পে করতে হয়। এখান থেকে আমরা হেঁটেই চলে যাব, এটা ফ্রি। আর বাবা, সত্যি কথা, ওপর থেকে না নিচের দিকে তাকালে মানে অদ্ভুত টাইপের কিছু হচ্ছে আর কি। কেবল কার দিয়ে নেমে এরকম, এটা তো প্লেন রাস্তা, অজস্র খাড়াই সিঁড়ি দিয়ে কিন্তু নিচে নামতে হচ্ছে। এবং আবার যখন কেবল কার ধরতে যাব, ওই খাড়াই সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে উঠতে হবে। বিকল্প হিসাবে ট্রেনটা রয়েছে। এখন তো ভাবছি যে নামছি ঠিক আছে, বাট ওঠার সময় মনে হচ্ছে ট্রেনটাই ধরতে হবে। যারা এই স্কাই ব্রিজে আসছেন, আমি এক্ষুনি জিজ্ঞেস করলাম এই স্কাই ট্রেনটার ব্যাপারে। ট্রেনটার ভাড়া হচ্ছে 10 রিঙ্গিট। বাট একটু যদি বয়স্ক কেউ থাকেন, আমি কিন্তু সাজেস্ট করবো অ্যাটলিস্ট নামার সময় হেঁটে নামতে পারেন স্কাই ব্রিজে। বা যখন স্কাই ব্রিজ থেকে ওই ওপরটায় উঠবেন না টপে, ট্রেনটা নিয়ে নেওয়া কিন্তু বেটার। কারণ এখানে কিন্তু 10 রিঙ্গিট দিলেও এই ওঠার যে রাস্তাটা আর সিঁড়িগুলো, জানি না এরা ইচ্ছা করে বানিয়েছে কিনা, এতটাই চড়াই যে বেশ ভালো রকমের কষ্ট হবে। কিন্তু ড্রোন ওড়ানোর ইচ্ছা ছিল, বাট এখানে লেখাই রয়েছে নো ড্রোন জোন। নিচটায় কিন্তু মানে নর্মালি লাঙ্কাউইতে গরম থাকে, নিচে কিন্তু বেশ ভালোই গরম ছিল। বাট আমরা যে ওপরে যতটা উচ্চতায় চলে এসেছি, এইখানে কিন্তু ওয়েদারটা বেশ চেঞ্জ, মানে এখানে কিন্তু হালকা হালকা ঠান্ডা লাগছে। আর এই যে ভিউটা না, কিছু কিছু জিনিস সত্যি কথা লাইফে সারা জীবন মনে রাখার মতো হয়। আর এই সেই বিখ্যাত স্কাই ব্রিজ, এর ওপর দিয়েও হাঁটবো, ওইদিকে যাব। এবং এই পুরো এরিয়াটাই কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে একটা। রোপওয়েগুলো দেখছেন, এই রোপওয়েতে করেই আমরা এসছি, বাট সত্যি খুব ভয়ঙ্কর। ওয়াও, হাওয়াটা হেভি ঠান্ডা লাগছে। এই হলো সেই বিখ্যাত স্কাই ব্রিজ। বাট আমি না ভাবি এর নিচটা যদি, এটা কি হ্যাঙ্গিং, নড়ছে কেন এরকম, বাপরে বাপ। এর নিচটা যদি গ্লাসের হতো, গ্লাস বটম হতো, ব্যাপারটা কিন্তু তাহলে আরো অন্যরকম হতো। বাবারে, এটা সত্যি সত্যি নড়ে কিন্তু। যাদের হাইটের প্রবলেম আছে সবাইকে বলবো ভুল করেও কিন্তু এখানে আসবেন না। বাহ, জাস্ট নেক্সট লেভেলের ভিউটা, জাস্ট নেক্সট লেভেলের। দেখুন, ও আচ্ছা, এখানে কিন্তু হ্যাঁ গ্লাস বটম কিন্তু এখানে আছে, যেটা আমরা বলছিলাম। হ্যাঁ, এখানে কিন্তু গ্লাস বটম আছে, এই যে দেখুন। ওয়াও, এটা ফটো তোলার জায়গা আর কি। বাপরে, নিচটা দেখলে এমনিতেও কারুর ভাই, তার মধ্যে এটা নড়ছে। বাপরে বাপ, এটা সত্যি সমস্যার জায়গা। এবং এখন এই যে জায়গাটা দেখছেন না খালি, এটা কিন্তু এতটা খালি থাকে না, এখন ক্লোজিং এর টাইম, এই জন্য কিন্তু এখন খালি দেখছেন। নর্মালি কিন্তু এখানে একদমই খালি থাকে না, সারাক্ষণ ভিড় লেগে থাকে। বাট আমরা খুব লাকি, পরে আসলেও শেষের দিকে আসলেও কিন্তু বেনিফিট পাওয়া যায়, এরকম না পাওয়া যায় না।
এখানে রিল বানানোর জন্য কিন্তু বেশ ভালো জায়গাটা, এখন ফাঁকা ফাঁকা আছে, তো আমরাও কিছু কিছু বানিয়ে নেবো এখান থেকে রিল। ব্রিজে সময় কাটিয়ে এই যে বললাম না ওঠার রাস্তাটা ভয়ঙ্কর, তাই জন্য 10 রিঙ্গিট করে দিয়ে আমরা উপরে উঠছি স্কাই ট্রেনে করে। রাস্তাটা দেখাই একটু, ট্রেনের লাইনটা দেখুন। এই হলো কিন্তু ট্রেন লাইন, আর এই ট্রেন নিয়ে যাবে আপনাকে উপরে যে রোপওয়ে স্টেশনটা আছে, কেবল কার স্টেশন, ওটাতে। বাবারে ধরে দাঁড়াতে হবে তো, না হলে তো মরেই যাবো। বাবরে বাবা, এই যে দেখুন লাইনটা উঠছে, দেখুন কিভাবে উপরে, রোলার কোস্টারের মতো অনেকটা ব্যাপারটা। একদম উপরে কিন্তু আমরা যাচ্ছি, ভাই ভাই সেই ব্যাপার। এবং এই যে এটার পাশে যে সিঁড়িটা দেখছেন না, এই সিঁড়িটা দিয়েও কিন্তু নামা যায়, বাট এরা কিন্তু নামতে দেবে না এই সিঁড়িটা দিয়ে। ওরিয়েন্টাল ভিলেজে আসলে এই রেস্টুরেন্টটাতে কিন্তু খাবার ট্রাই করতে পারেন। দেখুন, রেস্টুরেন্ট কাশ্মীর, ইন্ডিয়ান কুইজিন অ্যান্ড অ্যারাবিক কুইজিন পাওয়া যায় এখানে। তো এখানে কিন্তু খাবার ট্রাই করে দেখতে পারেন। ইন্ডিয়ান খাবার যারা পছন্দ করেন, এই ওরিয়েন্টাল ভিলেজ স্কাই ক্যাব বা স্কাই ব্রিজে যদি দেখতে আসেন, ইন্ডিয়ান রেস্টুরেন্ট কিন্তু এখানে আছে। স্কাই ব্রিজ থেকে গ্র্যাবে করে আমরা চলে আসলাম কিন্তু আমাদের হোটেলের কাছে। আজকে এখন আমরা এখানে বেসিক্যালি রয়েছি কিন্তু চেনাং বিচের একদম, চেনাং বিচের পাশেই এই মানে ম্যাক্সিমাম হোটেল এখানে চেনাং বিচের কাছেই। এবং এই চেনাং বিচ এরিয়াটা কিন্তু বেশ পপুলার, মানে ফেমাস এরিয়া। এখানে দেখুন অনেক রকম মার্কেট আছে, খাবারও দোকান আছে। এই দোকানটা থেকে আমরা একটু নাসি গোরাং ট্রাই করলাম, 15 রিঙ্গিট দিল, ঠিকঠাক খেতে। আমাদের হোটেলটা হচ্ছে এই দিকটাতে। এখন একটু আপনাদেরকে দেখাই রাত্রিবেলার লাঙ্কাউই শহরটাকে। বলা যায় কিন্তু লাঙ্কাউই কম টুরিস্ট অনেকটাই কম এখন, যদিও সিজন না প্রপার। লাঙ্কাউইতে ঘোরার সিজন হলো কিন্তু নভেম্বর থেকে ফেব্রুয়ারি। ওয়েদারটা ওই সময় একটু ভালো থাকে, বৃষ্টিও হয় না। এখন তেমন হবে সিজন, এটা রেনি সিজন বলা চলে, তো তাই জন্য একটু অফ সিজন, টুরিস্ট একটু কম, ইন্ডিয়ান টুরিস্টও অনেক আছে। আর হানিমুনারদের জন্য কিন্তু লাঙ্কাউই খুব সুন্দর জায়গা, বেশ শান্তশিষ্ট একটা ছোট্ট আইল্যান্ড। আর এখানে লাঙ্কাউই এক্সপ্লোর করার জন্য সবথেকে ভালো অপশান হলো কিন্তু স্কুটার রেন্ট করে নেওয়া। আমি কথা বলে দেখলাম এখানে, এই যে দেখুন এখানে কিন্তু কিছু সুভেনিয়ার শপও রয়েছে। এখানে স্কুটার রেন্ট করলে স্কুটার রেন্টালের পার ডে খরচা হচ্ছে আপনার অলমোস্ট ধরে রাখুন ইন্ডিয়ান কারেন্সিতে 700 থেকে 800 টাকা, এবং এটা বার্গেনিংও করা যায়। কিন্তু এইবার ব্যাপারটা হলো যে প্রশ্ন আসবে যেটা, যে ইন্ডিয়ান লাইসেন্স কি আপনাদের এখানে চলবে? আমি দুটো রেন্টাল কোম্পানির সঙ্গে কথা বললাম, স্কুটি রেন্টালের সঙ্গে, তো ওরা বলল যে হ্যাঁ ইন্ডিয়ান লাইসেন্স নিয়ে এখানে ঘুরতে পারো, কেউ কিছু বলবে না। বেসিক্যালি রাস্তায় আমি কোনো জায়গায় পুলিশও দেখিনি তেমনভাবে, তো বললো যে চাইলে ঘুরতে পারো, কোনো অসুবিধা নেই। আর যাদের কাছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট বা আইডিপি আছে তাদের জন্য তো কোনো সমস্যাই নেই, আইডিপি নিয়ে তো এমনিতেই ঘুরতে পারেন। এখানে অনেক জামা কাপড়ের দোকান আছে, শপিং করারও অনেক দোকান রয়েছে এখানে। আগে আরও অনেক কিছু দোকান রয়েছে, এবং আগে কিন্তু আমরা বিচের ধারেও যাব এখন সন্ধ্যাবেলাটা, নাইট ক্লাবও কিন্তু অনেক আছে এখানে। এই যে স্কুটিগুলো দেখছেন, এই বাইকগুলো কিন্তু সমস্ত রেন্টের জন্য দেওয়া। আমি এখানে কথা বললাম, বলছে 45 রিঙ্গিত, মানে আমাদের 900 টাকা। ও তারপরে আবার বললো কিছু ডিসকাউন্ট নিশ্চয়ই করবে। বার্গেনিং এখানে প্রচণ্ড পরিমাণে চলে, এটা মাথায় রাখতে হবে। আর যেটা ও জানালো, এই যে এখানে কিন্তু এরকম পরপর ট্যুর কোম্পানি আছে, এইটাও একটা ট্যুর কোম্পানি, এর সঙ্গে আমি কথা বললাম। আর যেটা বক্তব্য বলছিলাম, যেটা যে ইন্ডিয়ান লাইসেন্স কিন্তু এখানে চলবে, এরা বলছে কোনো প্রবলেম নেই, আইডিপি থাকলে ভালো, না থাকলে কিন্তু ইন্ডিয়ান লাইসেন্স চলবে। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য বাইসাইকেলস? ইজ ইস অল 35 Yeah. for full day? Yeah. You take same time. Uh-huh. So tomorrow 10 minutes you come back. Okay. So bicycle জন্য বলছে 35, and this is fixed price or else? This one fixed price. Fixed price? Yeah, but my motorbike and bicycle all new.
নিউ গুড কন্ডিশন, ওকে ওকে ওকে। তো বলছে যে এদের মোটর বাইক ভালো, তো ফিক্স প্রাইস, যদিও সেটা একদমই নয়। আর এছাড়া কিন্তু এখানে এই যে এই ট্যুরগুলো কিন্তু এরা এখানে অর্গানাইজ করিয়ে থাকে, যেমন এই আইল্যান্ড হপিং, ম্যানগ্রোভ ট্রিপ, এখানে সব দাম লেখা রয়েছে। এবার এইগুলোরও কিন্তু দরদাম হয়, এটা মাথায় রেখে। লাঙ্কাউইতে ঘোরার জন্য বেসিক্যালি যেটা বললাম, স্কাই ব্রিজটা রয়েছে, আন্ডারওয়ার্ল্ড অ্যাকোরিয়াম আছে, ম্যানগ্রোভ ফরেস্ট আছে, ম্যানগ্রোভ ট্রিপ এই যেখানে দেখছেন, এগুলো শেয়ার ট্রিপ, এবং এগুলো কিন্তু হয় অনেকটাই, এখানে বার্গেনিং হয়। রাস্তার ধারে এরকম অঢের রেস্টুরেন্ট আছে, দেখুন ওখানে রেস্টুরেন্ট রয়েছে, থাই কুইজিনের রেস্টুরেন্ট, রয়্যাল থাই রেস্টুরেন্ট বলে। ইন্ডিয়ান রেস্টুরেন্টও কিন্তু এখানে আছে, আমি গুগলে দেখেছি। যে হানিমুনারদের জন্য কিন্তু এটা পারফেক্ট এরিয়া, শান্তশিষ্ট জায়গা, সুন্দর বিচ আছে, মাউন্টেন্স রয়েছে, লাশ গ্রিন জঙ্গল রয়েছে, একান্তে সময় কাটানোর জন্য কিন্তু বেশ সুন্দর জায়গা এটা। এরকম অনেক ট্যুর এজেন্সি এখানে কিন্তু রয়েছে, ট্যুর কোম্পানিগুলো এখানে রয়েছে। আচ্ছা, বিচ হয়তো ওইদিকে, এখানে দেখতে পাচ্ছেন ক্যাফেও রয়েছে অনেক। সামনে কিন্তু যেটা বলছিলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টের কথা বলছিলাম, এই যে দেখুন সামনে কিন্তু এখানে রয়েছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এই যে ইন্ডিয়া প্যালেস। ইন্ডিয়ার বাইরে এসে আমি কোনোদিন ইন্ডিয়ান খাওয়াটা পছন্দ করি না, প্রেফার করি না, বাট অনেকে ইন্ডিয়ান খাবার খাওয়া বেশি পছন্দ করেন, বাইরের খাবার অনেকে স্যুট করে না, তো তাদের জন্য কিন্তু লাঙ্কাউইতে ব্যবস্থা রয়েছে, এরকম না যে ব্যবস্থা নেই। আর যারা মনে করবেন যে একটু লাক্সারিয়াস রিসর্টে থাকবেন, তাদের জন্য কিন্তু এখানে এরকম বড় বড় রিসর্টও আছে, বিচ ফ্রন্ট রিসর্ট এইগুলো। এটিএমও এখানে অনেক আছে, তো টাকা পয়সা বা কারেন্সি নিয়েও কোনো প্রবলেম নেই। যেহেতু ইন্ডিয়ান ট্যুরিস্ট অনেকে আসে, তাই জন্য কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে রয়েছে, মেক্সিকান রেস্টুরেন্টও কিন্তু এখানে রয়েছে, পাস্তা পিৎজা সব রকমের খাবার কিন্তু এখানে অ্যাভেলেবেল। চেনাংয়ের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এদিক থেকে আসলাম, এইদিকে আমাদের হোটেল ছিল। এবার আসলাম কিন্তু একদম সেন্টার পয়েন্টে, এই সামনে এখানে চেনাং মল রয়েছে, এই যে সামনে দেখছেন এই জায়গাটা, এটা হলো চেনাং মল, শপিং মল। আর এই রাস্তাতে লাইন দিয়ে সমস্ত দোকান, একদম ভর্তি করে দোকান এখানে, প্লাস মাসাজ সেন্টারও অনেক রয়েছে, এবং বিভিন্ন ট্যুর বুক করতে যদি চান, ট্যুর বুক করারও কিন্তু খুব ভালো অপশান রয়েছে, অনেক এখানে দোকান রয়েছে, বার্গেনিং হয়, এটা মাথায় রেখে। আর আমি বলবো যে যদি মনে করেন যে ট্যুর বুক করবেন না, তাহলে নিজেরাও ঘুরতে পারেন স্কুটি রেন্ট করে, যেমনটা বললাম। এখানে কিছু অ্যাক্টিভিটি হচ্ছে, রোবট ডান্স হচ্ছে এখানে। আমরা আসলাম এইবার কিন্তু একদম বিচে, চেনাং বিচে। এই যেখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পান্তাই চেনাং। অ্যাকচুয়ালি কথা আমি একজনের থেকে জানতে পারলাম, পান্তাই শব্দটার অর্থ হচ্ছে বিচ, মালয়তে বলে পান্তাই, এমনিতে বলা হয় ইংলিশে বিচ। এই যে সমুদ্রে চলে আসলাম, এবং দেখছেন এখানে অনেক নাইট ক্লাবস রয়েছে, এই যে ফায়ার শো হচ্ছে এখানে। আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে চেনাং বিচ বা লাঙ্কাউই কিন্তু হানিমুনারদের জন্য আইডিয়াল প্লেস হতে পারে। দেখুন এখানে কিন্তু সুন্দর করে ক্যান্ডেল লাইট ডিনারেরও অ্যারেঞ্জমেন্ট করা আছে, এই সামনে দেখতে পাচ্ছেন বিচের ধারে। আর সঙ্গে সঙ্গে এখানে ডিনারের সাথে সাথে কিন্তু এই ফায়ার শো দেখতে পারবেন, যেটা হচ্ছে এতক্ষণ দেখছিলেন। সামনে সমুদ্র, একদম খালি এরিয়া, বেশি মানে লোকজনেরও নেই, পার্টি প্লেস, পার্টি করার জন্য আইডিয়াল জায়গা। এবং দেখছেন কি সুন্দর লাগছে জায়গাটা। লাঙ্কাউই ট্রিপ শেষ করলাম আমরা কাল রাতে, ওখান থেকে হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড ছিলাম, কারণ তার আগের দিন সারা রাত ফ্লাইট নিয়েছিলাম। সকালবেলা উঠে বেশি কিছু না, বিচে গেছিলাম, চেনাং বিচে একটু ঘুরে টুরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান খাওয়া করে বেরিয়ে এখন চলে এসেছি এয়ারপোর্টে। দাঁড়িয়েছি লাঙ্কাউইর ছোট্ট একটা এয়ারপোর্ট, খুব সুন্দর এখানকার প্রসেসটা কিন্তু। মানে আমার কাছে চেক ইন ব্যাগ ছিল, চেক ইন ব্যাগও ওখানে কিওস্ক আছে, কিওস্ক দিয়ে চেক ইন করানো যাচ্ছে, ব্যাগ ড্রপ করানো যাচ্ছে, প্লাস সমস্ত কিছু সেলফ সার্ভিস। এই ব্লগটাকে এখানে শেষ করব। লাঙ্কাউইর ব্লগ এর আগে বাংলায় তেমনভাবে কেউ বানায়নি, কেমন লাগলো ব্লগ জানাবেন। এবং লাঙ্কাউই কিন্তু খুব সুন্দর জায়গা, আমি বলতে পারি সস্তায় সুন্দর বিচ ডেস্টিনেশন যারা
খুঁজছেন তাদের জন্য লঙ্কাউই একটা ভালো অপশান। ইন্ডিয়া থেকেও কাছে, কুয়ালালামপুর থেকেও একদম কাছে, কিন্তু এক্সপিরিয়েন্স খুব ভালো হবে। আমরা একদিনই ছিলাম, বাট এখানে কিন্তু মিনিমাম 2 দিন থাকাটা মাস্ট। অনেক অ্যাক্টিভিটি করা যায় এখানে। এই ব্লগকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে দেখাবো আপনাদেরকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর সিটি। দেখা হচ্ছে পরের ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।